মঞ্চায়িত হবে দুটি নাটক, প্রথমটি সত্যাদেশী এবং দ্বিতীয়টি স্ত্রীপক্ষ। প্রথমটি সত্যাদেশী নাটকের রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ ও নির্দেশনায় প্রাণকৃষ্ণ বসু। নাটকের নির্যাস কলকাতা শহরের কেন্দ্রস্থলের এক পল্লী, যার একদিকে মারোয়ারি, একদিকে বস্তি এবং অন্যদিকে চেনাদের উপনিবেশ। এই এলাকা পরপর বেশ কয়েকটি খুনের ঘটনায় পুলিশ চিহ্নিত হয়ে উঠেছে। এলাকায় ম্যাচ পরিচালনা করেন হোমিওপ্যাথি ডাক্তার অঙ্কুর বাবু। একদিন এই মেসেরই এক বাসিন্দা খুন হলে দৃশ্যপট বদলে যায়। পুলিশ খুনির সন্দেহে অতুলকে গ্রেপ্তার করে। তবে কি সত্যি অতুল খুন? সমর্থ শরীর নাটক চলাকালীন সময় দয়া করে আপনার গল্পটি নিশ্চিত রাখুন। ছবি তোলার সময় ফ্ল্যাশ দেওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ।
মাঝখানে মেস আর মেসের পাশে রয়েছে বস্তি। ওখানে দিন দুপুরে যদি কেউ খুব হয়ে যায় কারো কিছু যায় আসে না। আমি এখানে থাকবো না ডাক্তারবাবু, আমি চলে যাবো। এদিকে এসো। আপনি বুঝতে পারছেন না? বসো তো, আমাকে সবটা খুলে বলো কি হয়েছে। কেন আপনি জানেন না আপনার এলাকার 500 চোরা কারবারি হয়, ওখানে খুন তল্লাশি লেগেই আছে। এখানে এসেছিলাম বস্তিবাসীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের লেখার রহস্য জোগাতে। কিন্তু কি হচ্ছে এখানে এসে দেখছি খুন তল্লাশি। আমি এগুলো আর দিতে পারছি না ডাক্তারবাবু, আমি এখান থেকে চলে যাবো। আমি এখান থেকে চলে যাবো। এই বোকাচা, এই সকল ঘটনা থেকেও তুমি তোমার গল্পে রসদ দিতে পারো। তুমি তো চাইলে একজন জনপ্রিয় লেখক হতে পারবে। আমি বলছিলাম কি এসব বিষয়ে যদি কিছু লিখতে। ও প্লিজ ডাক্তারবাবু প্লিজ। বস্তিতে ওই খুনটা দেখার পর থেকে আমি আর কিছু নিতে পারছি না। আমার সমস্ত শরীর হিম হয়ে আছে। আমি এখানে থাকবো না ডাক্তারবাবু, আমাকে আর থাকতে বলুন না। অজিত মাথা ঠান্ডা করো, বসো তো, এখানে বসো। এই জগা, এই জগা বাবু, এই এক গ্লাস জল দিয়ে তাড়াতাড়ি আসি বাবু। আমি আছি কি বাবু, এই জলটা দিতে দে। চল। যা, কাজ আছে না? অনেক কাজ আছে। কাজ আছে। অজিত, আমাকে একটা কথা খুলে বলো তো, তুমি বারবার এমন নিচে ভাবতে যাচ্ছ কেন? আর সকল মন খারাপ তল্লাশি কি আমাদের মিশে হচ্ছে? তাও ডাক্তারবাবু আপনি আপনার কাছে ব্যস্ত থাকেন। অশ্বিনীরা সকালবেলা অফিসে যায় আর ঘন্টার পরে পরে শুধু ঘুমায়। আমার এখানে একা একা থাকতে খুব ভয় করে ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না আমার খুব ভয় করে। কি হয়েছে? কি হয়েছে তাতে? আমি তো আছি নাকি? আমি তো আছি। বুঝতে পেরেছি ডাক্তারবাবু। এই জগা, এই বাবু, প্যাকেটগুলো মনে হয় চলে এসেছে। আনি বাবু। জানা ভিতরে ঘরে না, আমি আসছি। আচ্ছা অজিত, তাহলে আমাদের বসো, আমি আসছি। ডাক্তারবাবু এই দাঁড়া, আমি আসছি তো। কি হয়েছে? দিবে একটা সঙ্গে যাবে। আরে আমার কথা হয়েছে। আচ্ছা আমি পরে আসবো, তোরা যা। আরে আমাকে বলেছে কিছু নিয়ে যেতে হবে। আমি বললাম না আমার কথা হয়েছে। আরে ডাক্তারবাবু এই ঝামেলা করিস না তো, যা। ডাক্তারবাবু হ্যাঁ, বলছিলাম ওই প্যাকেটগুলোতে কি আছে? জগাই নিয়ে গেছে। হ্যাঁ। তোমরা বিদেশি কিছু ওষুধ অর্ডার করেছিলাম, আজই এলো। বসো তো, এখানে বসো, মাথাটা ঠান্ডা করো। আর অজিত, অনেক কাজ করো, বরঞ্চ ঘরে ঘরে গিয়ে বিশ্রাম নাও, তাহলে তোমার ভালো লাগবে। বাবু, প্যাকেটগুলো আগে খুলবো। এই জগা, আমি আসছি তো নাকি? আগে খুলিস নে। আচ্ছা, ঠিক আছে জগা, আসছি আমি। আরে অসুবিধা যে কি ব্যাপার, কি হলো তোমার? এমন তোমাকে কি হয়েছে বলো তো? সারাদিন পেপারে কাগজ নিয়ে বসে থাকে, এলাকার খবর তো কিছু রাখতে পারে তা না, শুধু বোকার মতন প্রশ্ন করবে। এই কি বোকার মতো করেছি তোমাকে? কি বোকার মতো প্রশ্ন করেছি আমি তোমাকে? কি হয়েছে সেটা বলে বলো। বোকা তো আমি তোমার সাথে বলি, আজকেও এলাকায় একটা ঘটনা ঘটেছে। আজ বস্তির শেষ বাসাটায় মারাত্মক তল্লাশি হয়েছে। আমাদের এই এলাকা মাদক দ্রব্য চোরা কারবারির মিস্টেরিয়াস হাব আমাদের নাকের টাকা দিয়ে কোকেন স্পার্কিং হচ্ছে। আমরা তো কিছু টের পাচ্ছি না, তার মধ্যে খুন খারাপি তো লেগেই আছে। আরে আমি এজন্যই বলেছিলাম যে আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। কেশরের কথা তুমি তো জানো না, আমি আসার সময় দেখলাম যে লোকটা খুন হয়েছিল তার লাশটা এখন ওই নর্দমার পাশে পড়ে আছে। কি ভয়ঙ্কর ভাবে তার গলাটা কাটা, সবগুলো শিরা উপশিরা দেখা যাচ্ছে, রক্তে চারপাশটা ভেসে আছে। ইস, কি বিভৎস দেখতে। না না, এবারে আর থাকা যাচ্ছে না, আমি আছি আবেদন করবো আমার ট্রান্সফারের জন্য। রশিদা এই দেখো খবরের কাগজেও বিষয়টা লিখেছে যে যাকে ধরা হয়েছে, যে খুন হয়েছে, সে আসলে চোরা কারবারির সাথে যুক্ত ছিল। সে নাকি চাঁদাবাজি করতো আর এই বস্তিবাসীদের কাছ থেকে নাকি অনেক অত্যাচার করতো, চাঁদা করতো। কেন তো খবরের কাগজ আমি পড়ি না,
চরিত্রের কারোর সাথে চরিত্র নিয়ে অনেক ঝামেলা চলছিল। হ্যাঁ, মনে পড়েছে কোনো কিছু ভাগাভাগি নিয়ে ওই লোক কারোর সাথে অনেক তর্ক করেছে। কথা কাটাকাটি শব্দ শুনে আশেপাশের লোকজন কি নিয়ে ভাগাভাগি হচ্ছে আমাকে ছাড়া? ডাক্তারবাবু, কি নিয়ে ভাগাভাগি করবো বলুন? ভাগাভাগি করার কি আছে? শুনেছেন তো আমার একটা খুন হয়েছে, ওটা নিয়েই অজিতের সাথে কথা বলছি। ও অজিত, হ্যাঁ, জানা গেল নাকি কোনটা কি করলো? না ডাক্তারবাবু, এখনো জানা যায়। তোমরা এইসব বিষয় নিয়ে বড্ড বেশি ঘাটাঘাটি করছো, শেষে কি থেকে কি না কি হয়ে যায়। আর অজিত, আমি তো তোমাকে বলেছি পরিবেশটা শান্ত হলে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। এইসব বিষয় নিয়ে আর এই জগা বাবু, এদিকে আয়। বলেন বাবু। দেখো তুমি কিন্তু সিগন্যাল করাচ্ছে, হ্যাঁ বাবু। আবার যেতে যেতে যেন ভুলে না যায়। তাড়াতাড়ি যা, বলছে বাবু। তাড়াতাড়ি যা। আরে জগাই, মিষ্টি বেরিয়ে কোথায় যাচ্ছিস? তোকে বলেছে তুই তো করে না। তোকে তো টার্গেট করবো। হ্যাঁ, মিষ্টি নিয়ে যাচ্ছিস, একটা নজর তোকে চুপ করে গেলে ফেলবো। মিষ্টি পিঠের উপর দিয়ে দিব। পিঠের উপর দিবি মানে মিষ্টি না দিয়ে কিন্তু যাবে না। দেখ মিষ্টি দেখ, মিষ্টি না দিয়ে যাবে না। দেখ ও তো একটা কাজে যাচ্ছে নাকি? ঘনশ্যাম, ঝামেলা করে কি তোমার অভ্যেস হয়ে গেল নাকি? দেখছো ডাক্তারবাবু বলছে তার প্রয়োজনীয় জিনিস পাঠাচ্ছে, সেটা দাও ওকে। আরে মিষ্টির ব্যাগ তো দেখতে পাচ্ছি, তুই টুক করে গেলে তো চপ্পালেই তো হয়ে যেত। মিষ্টি না, ডাক্তার বাবু কি বললো? টাকা? আরে ওর মাথাটা গেছে আর মনুষ্য জগের কথা কান দিলে চলবে? তাও ঠিক, পাগল ছাগল মানুষ, ওর কথা শুনে লাভ নেই। অশ্বিনী বাবু, টাকাগুলো কবে দিচ্ছে? কিসের টাকা? কেন কাল যা দাবা হারলে কার টাকা? আপনার কাছে যে টাকাগুলো পাই আগে ওগুলোর হিসাব দেন, তারপর নিজের টাকা নিতে আসুন। কত আর পাবে? দিয়ে দেবো। বছর খানিক ধরে শুধু শুনছি দিয়ে দেবো, একটা কথাও ফেরত পাইনি। কত পাবেন আপনি বলুন তো, কত হবে? এই যে এক মিনিটে দিয়ে দেবো, কত পাবেন বলুন? টাকা তো নেই, আজ নেই, কাল দেবো। হ্যাঁ কাল দেবো, চলো একটা দাবা দিবি। এসব ভং ছাড়ুন, আগে টাকা দেবেন তারপর টাকা দেবেন। আরে অশ্বিনী বাবু, পাওয়া গেছে তো? বিরক্ত করবেন না। আরে অশ্বিনী বাবু, কে? আপনাকে তো ঠিক ছিলাম। শুনলাম এটা একটা মেস, এখানে একটু থাকার জায়গা পাওয়া যাবে? একটু দাঁড়ান ডাক্তারবাবু। হ্যাঁ, ওকে। বলছি ওই এর জন্য একটু এসেছে, দেখুন তো। এ বাবা, আচ্ছা ওকে বসতে বল, আমি আসছি। শুনুন, আপনি একটু বসুন, ডাক্তার কাছে এখনই চলে আসুন। আসুন। হ্যাঁ বসুন বসুন। ওই যে ডাক্তারবাবু, উনি এসেছে। নমস্কার, নমস্কার। বসুন। আপনার নাম? অতুল, অতুল চন্দ্র মিত্র। এই শহরে চাকরির খোঁজ করছি, কিন্তু একটা বাসা ভাড়া নিয়ে থাকার সামর্থ্য আমার নেই। তাই একটা স্বল্পমূল্যের বেশ বাসা খুঁজছিলাম। শুনলাম আপনার এখানে নাকি কম দামে ঘর ভাড়া পাওয়া যায়। আমাকে যদি একটু থাকার জায়গা দিতেন। তবে আমাদের মেসে তো কোনো ঘরে থাকা নেই। আমার মেসের ঠিকানাটা আপনাকে দিয়ে দিবেন। কেউ দেয়নি, বুঝতে বুঝতে পেয়ে গেছি আমি। আচ্ছা একটু দেখুন না, তারপর আমি ফ্লোরিং করেও থাকতে পারবো। আর আপনি এত কষ্ট করে কেন থাকতে পারবেন? আর আমাদের মেসে তো কোনো জায়গা নেই। আপনি বরং যে পাশে কিছু মেস আছে সেগুলো দেখুন। সব জায়গায় খোঁজ করেছি, তারা বললো আপনি নাকি একটা ব্যবস্থা করে দিতে পারবেন। আপনি বললে আমি স্টোর রুমেও থাকতে পারবো, আমার অসুবিধা নেই। স্টোর রুমে অবশ্য না, স্টোর রুমে তো জগা থাকে। আর আপনি যদি কিছুদিন আগে আসতেন তাও একটা ব্যবস্থা করা যেত। এই কিছুদিন হয়েছে অজিত হয়েছে। তো আমি বলছিলাম কি শহরের অন্য মেসগুলো দেখুন, পেয়ে যাবেন। আজ আসুন। আপনি একটু দেখুন না, শুনুন। এই দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, অজিত অনেক কাজ রয়েছে। বলছিলাম কি ওই জায়গাটা না আমার কেমন যেন ভয় ভয় করে। তাই বলছিলাম যদি উনি আমাদের সাথে থাকে, মানে আমার সাথে ঘটনাটা শেয়ার করেন, তাতে অজিত তুমি বুঝতে পারছো না কি তোমার ঘরে কি করে থাকবে? তোমার ঘরে অনেক জিনিসপত্র থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, অসুবিধা করলে তো বেশ করে না, আমরা চাইলে
চাকরির খোঁজ করছি। আমি আমার বাবা বাবার মুখ চেয়ে বসে আছি। না করবেন আপনি একটু বলুন না ডাক্তারবাবু, আমাদের কোনো রকম অসুবিধা হবে না, আমি বলছি। আমারও হবে না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আর না বলবো। আচ্ছা ঠিক আছে অজিত, তুমি বলছো তাই আমি ভাড়াটা দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে আচ্ছা আপনি আজ উঠছে? হ্যাঁ আজই উঠবো। এই কিছু অ্যাডভান্সটা আমি রাখি। আজ কখন উঠছে? আপনি বলে এখনই দরজার বাইরে আমার জিনিসপত্র রাখা আছে, আপনি বললেই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসুন। আমি জিনিসপত্রগুলো নিয়ে আসছি। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে একটু সাহায্য করতে যাচ্ছি। আমার একটাই ব্যাগ, আপনার এমনি আমার মনে করে না না না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। চল চল চল। থাক না। আপনি কি আমার বন্দুক লুকিয়ে রেখেছেন নাকি? যে বলে আচ্ছা চল চল, আসুন আসুন আসুন। কোথায় রেখেছেন ব্যাগ? এই দরজার বাইরে রাখা। পরিবেশটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আর এ বয়সে ছেলে পেলেদের উপরেও খুব একটা ভরসা হয় না। এরা শেষে কি থেকে কি না কি করে বসে, আর এলাকায় খুন খারাপ এক তল্লাশি লেগেই আছে। ছোটটাকে কি মেসে উঠিয়ে ঠিক করলাম? এদিকে এদিকে। আচ্ছা অজিত, বলছিলাম তোমাকে তাহলে ঘরটা দেখিয়ে দিল। আর এই যে আপনি তো অ্যাডভান্সটা দিয়ে গেলেন, আমি কিন্তু পুরো ঘরের ভাড়াটা আপনার কাছ থেকে নেব। দেখুন আরো কিছু লাগলে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কখন এদিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। শ্রীবাবু, এই যে দামার গুটি সাজানো হয়ে গেছে, আসুন একদম দামা হয়ে যাক। আজ আনলে কিন্তু পুরো টাকাটাই দিতে হবে। হ্যাঁ আসুন, দামা হয়ে যাক। কি হলো শ্রীবাবু? কি ভাই, বিরক্ত কেন করছেন? আরে বিরক্তের কি হলো? প্রতিদিন অফিস থেকে ফিরে তো আপনি আমার পিছনে দাবা দেওয়ার জন্য। আজ আপনাকে এত করে রিকোয়েস্ট করছি, পান দিলাম সেটাও তো খেলেন না। কি হয়েছে কি বলুন তো? আসলে আজ বাবার কথা খুব মনে পড়ছে। বাবা? বস্তিতে ওই লাশটা যখন দেখেছি তখন থেকেই। কিন্তু এর সাথে মন খারাপের কি সম্পর্ক? ওটা তো একটা খুন, তাই না? আমার বাবাও না খুন হয়েছিল। আমি তখন ছোট, তখন দুদিন বাড়িতে আসিনি। দুদিন পর বাবার লাশটা নদীর জলে ভেসে গ্রামের লোকজন ওই ঘুরে ভেবে ওটা ফ্যাকাশে রাস্তা বাড়িতে দিয়ে গেল। কিছু বুঝতে পারিনি কিভাবে যে কি হয়ে গেল। যাকে সেসব জানো, চলুন তাহলে। শ্রীবাবু, আজ না হয় দাবাটা থাক। আপনার কাল সকালে অফিসও আছে। আমরা চলুন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে দেখবেন মন খারাপ সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ চলুন, খেতে চলুন। আপনি দাঁড়ান, আমি পোশাকটা বদলে আসছি। হ্যাঁ ঠিক আছে। আপনার এই ঘরটা অনেক বড়, আমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। না তা যা বলেছি, কোনো সমস্যাই হবে না। আচ্ছা অতুলবাবু, আপনি কি করেন? আর সেসব থাক, আমাকে খুবই করে বলুন। আচ্ছা অতুল, বলছিলাম কি মানে বসে থাকতে থাকতে কেমন যেন আমার ভালো লাগছে না। চলো না একটা সিনেমা দেখে আসি। কি সিনেমা? দ্য মিডনাইট মার্ডারার। আসলে আমি যেতে পারবো না। কেন? চলো চলো, এই একটা বই আমাকে পড়তে হবে। আর ওই বই পরে পড়া যাবে, এখন চলো তো আমার সাথে। আমি মেসের অন্য কাউকে নিয়ে না, যাবো। অন্য কাউকে নিয়ে চলো না, তোমাকে নিয়ে যেতে হবে। জলদি করো, তাড়াতাড়ি করো। চলো 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 চলো। ও অতুল, এই যে হলো অস্মিতা, আর ইনি হলেন অনুসারদা। এদিকে এটাকে তো ছিলেন না, তোমার আত্মীয় নাকি? না না না, ও হলো অতুল, আমাদের মেসে নতুন উঠেছে, আমার রুমে আছে। আর ও,
কি সব বলছো অজিত? জানোই তো সকালে আমার অফিস থেকে। কি বোকার মতো বলছো? কি বোকার মতো বলছো? আমি বোকা? আমি বোকা? আমাকে তুমি বোকা বলছো? তুমি সকাল থেকে আমাকে বোকা বলেছিলে। ওখানে যখন খবর পড়তেছিলাম তখন তুমি যখন এসেছিলে তখন আমাকে বোকা বলেছিলে। আমি কি বোকা নাকি? তুমি আমাকে বোকা বলেছিলে। অফিস আছে না? যাও, তুমি অফিসে যাও। যাও, ঘুমিয়ে পড়ো। তুমি শান্তির মতো ঘুমিয়ে পড়ো। একদম শান্তির শান্ত হয়ে তুমি যাবে? কি সিনেমা? আমি নাইট মানার যাবেন? এসব কড়া কড়া খুব ভয় লাগে কিন্তু। ভয় লাগছে। তুমি যাও, তুমি যাও। আমাদের ফিরতে দিও না। যাও। ভেবেছিলাম ছেলেটা শুধু বোকা, এখন দেখছি পাগলও আছে। আমার ভালো লাগছে না। আপনি খেয়ে আসুন, আমি ব্যাগ নিয়ে রুমে যাচ্ছি। আপনি আসলেই খাবেন না? বলছি তো খাবো না। ঠিক আছে, আমি তাহলে বাইরে থেকে খেয়ে আসছি। আপনি এখানে দরজাটা কি তুমি এখন আপনি কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছে না। এই ব্যাপার তাহলে না, চলো আমরা দুজনে মিলে পুলিশের কাছে যাই, গিয়ে বলে আসি। চলো, তুমি তো তাই যাও। চলো গিয়ে বলি যে আমার বন্ধু অশ্বিনী কুমার চৌধুরী একটা খুন দেখেছে তার ঘরের ভাঙা জানাল দিয়ে। আর এটাই চাও আমার মেসে ঝামেলা হোক, আমার মেসে আদব কাটা হয়ে যায়, আমার মেসে ভুল তো পারো। অস্থির হয়ে কেন করছো? এখানে অশোক, এরা জলটা আমি আমার টেলিফোন থেকে ফোন করছি। কেন এত কষ্ট করতে যাবে তুমি বলো তো? তোর ফোনটা দেখেছো? আমি টেলিফোন থেকে বলছি। আচ্ছা তুমি জানি কটা ফোন দেখেছো? একটা না দুটো? একটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন করে বলি যে তুমি একটা ফোন দেখেছো। আর এখন থেকে তোমার আমার কাছে কোনো চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার কাছে এখন একটা হাত খেলা হয়ে যাবে। আর তুমি তো পুলিশের কাছে চিকিৎসা নিতে পারবে। আর এটাই চাও না?
আমার বাবা যখন খুন হয়েছিল মাকে বলেছিলাম আমি বাবার কেস করবো। মাকে বলেছিলেন যে না বাবা দরকার নেই, আমি তো কেউ তোর বাবার মতন ওসব অর্থহীন প্রতিবাদের নামে হারাতে চাই না। আমি কি করবো? আমার কি করা উচিত? বাবা কি সুন্দর একটা, কি দারুণ একটা সিনেমা দেখলাম। আরে অশ্বিনীদা, তুমি একদম মিস করে গেলে সিনেমাটা। কি সুন্দর একটা সিনেমা ছিল। অশ্বিনী বাবু, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এমন কিছু না, উনি একটা দুঃস্বপ্ন দেখছেন তাই অস্থির হয়ে পড়ছে। তোমরা এত রাতে কোত্থেকে ফিরছো? আমরা একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা? হ্যাঁ, একটা সিনেমা দেখতে গেছিল। আরে অশ্বিনীদা, তুমি তো গেলেই না। আর কি সুন্দর একটা সিনেমা ছিল। প্রথমে একটা অ্যাকশন সিন, তারপরে একটা রোমান্টিক দৃশ্য, তারপরে একটা খুন। হ্যাঁ, খুন। তারপরে একটার পর একটা হতেই থাকে। কিন্তু কেউ বুঝতে পারছিল না কে খুনটা করেছে। একটা জিনিস আমার কাছে অত্যন্ত গাঁজাখুরি লেগেছে। আরে পাশের রুমে খুন হলো, কিন্তু এই পাশ থেকে কেউ বুঝতেই পারলো না। বাবাজি! কিন্তু মজাই। বাবাজি! এত রাতে আর কোনো গল্প নাই। এই যে, আপনাকে বলছি, আজই মেসে উঠেছে না, রাত করে ফেরা হচ্ছে। এখন তো একটা লাগিয়ে দিচ্ছিল। না, আসলে অজিত একটু জোর করলো তাই। আমি একটু বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মেসে কিন্তু এত রাত করে ফেরা চলবে না। এরপর আর এমন হবে না ডাক্তারবাবু। অনেক রাত হয়েছে, তোমরা এখন না হয় ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঠিক আছে ডাক্তার। তুমি এসো। আসি ডাক্তার। অশ্বিনী, ওষুধটা তো খেলেই না। এটা না, এই ওষুধ। আমি খেয়ে দিচ্ছি। ওনার ওসব লাশ টাশ কিন্তু কিছু দেখবে না। তো আছি নাকি? তোমার শরীরটা কি ভালো লাগছে? মাথা কেটে পর্যন্ত আচ্ছা চলো, আমি তোমাকে ঘর পর্যন্ত দিয়ে আসি। এসো। যাই দৃশ্য দেখছো, বলতে পারছো না। আজ একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, প্রয়োজন হলে আমাকে কিন্তু জানাবে, আমি আছি।
ব্রোকারি করে, বছর সাথে হয়েছে বেঁচে উঠেছেন। পাশে অজিত, ও লেখালেখি করে, প্রায় 5 মাস হয়েছে। আর উনি অতুল চন্দ্র মিত্র, গতকালকে উঠেছেন। গতকালকেই উঠেছে, বেশ। আর যিনি মারা গেলেন তিনি অশ্বিনী কুমার চৌধুরী। কতদিন ধরে ছিলেন এখানে? তিনিও প্রায় 12 বছর ধরে ছিলেন। কোন রোগী ভুগতেন? তার ডায়াবেটিস ছিল, কিন্তু তার চিকিৎসাটা আমি করাচ্ছিলাম। তবে বাবু, তিনি বেশ ভালো মানুষ ছিলেন। তিনি যে আমার উত্তেজনাবশত আত্মঘাতী হয়ে উঠবেন তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি। আপনার কি করে মনে হলো এটা আত্মহত্যা? ওনার হাতে খুন আর গলাটা বাজেভাবে কাটা। এটা খুন। খুন? কি বলছো? তাই নাকি? দেখুন, কেউ নিজের গলা এত ভয়ানকভাবে কাটতে পারে না। তাছাড়া খুঁটটা অশ্বিনীবাবুর ডান হাতে পাওয়া যায়, কিন্তু তিনি ছিলেন বাঁ হাতে। কি? মাহাতি ছিলেন? হ্যাঁ, একটা লোক। না না, উনি তো ডান হাতে ছিলেন। অতুল, তুমি কোথাও ভুল করছো। শ্রীবাবু ডান হাতে ছিলেন। ডাক্তারবাবু, আপনার ঘড়িতে কয়টা বাজে? 9টা। আপনি ঘড়িটা কোন হাতে পড়েছেন? বাঁ হাতে করেছি। কিন্তু কেন? আমার বাঁ হাতে ঘড়িটা করতে সুবিধা হয়। ঠিক অশ্বিনীবাবুরও ডান হাতে ঘড়িটা পড়তে সুবিধা হতো। বেশ, আপনি মাত্র একদিন একটা বাসায় এসে বুঝে ফেললেন একটা মানুষ বাঁ হাতে। আর না, আসলে আমি একবার ওনার ঘরে গিয়েছি কেন গিয়েছিলেন? পরিচিত হতে। তখন দেখতে পাবো সব কাজ বাঁ হাতে করে। এমনকি আমাকে একবার জল খেতে দেন, তাও বাঁ হাতে। উনি ঠিকই বলেছে। ওই দাবা খেলার সময় চালটা উনি বাঁ হাতে দিতেন। ঘনশ্যাম বাবু আপনার ঘরে গিয়েছিলেন তিনি? কে, অতুল বাবু? না, ওনার সাথে তো আমার করিডোরে দেখা হয়। করিডোরে আপনি একা ছিলেন? না, অশ্বিনী বাবু ছিলেন। অশ্বিনী বাবুর সাথে তো আপনার আগেই দেখা হয়েছে। কিন্তু অশ্বিনীবাবু তখন কোনো কথা বলে তো ওনার ঘরে চলে যায়। ডাক্তারবাবু আপনার ঘরে গিয়েছিলেন তিনি? না তো। ডাক্তারবাবু, আপনার ঘরে গিয়েছিলাম, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন। কখন ঘুমান আপনি ডাক্তারবাবু? এই রাত 10টা নাগাদ। কি হলো? কিছু খুঁজছেন নাকি অজিত বাবু? হ্যাঁ, আমার রুমালটা খুঁজে পাচ্ছি। কেমন রুমাল? ওই বাদামি ভিতর সাদা চেক দাও। এটা নাকি? হ্যাঁ, কিন্তু আপনার কাছে কি করে আসলো? আমারও তাই প্রশ্ন, এটা আমার কাছে কি করে? হয়তো কোথাও পড়ে গিয়েছি। পড়ে গিয়েছিল। এটা আমি অশ্বিনী বাবুর ঘরে গেলাম, এটা অশ্বিনী বাবুর ঘরে এলো কি করে? হ্যাঁ, আমি গত রাতে অশ্বিনী বাবু ঘরে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? হয়েছে কি, আমি আর অতুল গত রাতে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। তো সিনেমা দেখে যখন ফিরে এলাম, তখন দেখলাম ডাক্তারবাবু আর অশ্বিনীটা তর্ক করছে। কি কিসব বলছো অজিত? ডাক্তারবাবু, আমিও দেখেছিলাম যে অশ্বিনীবাবু খুব বিচলিত হয়ে আছে। বিচলিত তর্ক বিষয়টা কি ডাক্তারবাবু? না না, ব্যাপারটা এমন নয়। এমনটা প্রায় হতো। উনি ঘুমোতে পারতেন না, দুঃস্বপ্ন দেখতেন, আমার কাছে ওষুধ দিতেন। গতকাল রাতে ঠিক এমন কে হয়েছিল, তিনি ঘুমোতে পারছিলেন না, কিন্তু দুঃস্বপ্ন দেখে আমার কাছে এসেছিলেন। পরে হঠাৎ অস্থির হয়ে পড়লেন। আমি তাকে সাহায্য করবার জন্য তাকে একটা ওষুধ দিই। কিন্তু আমি তার ঘরে কোনো ওষুধের শিশি খুঁজে পাইনি। আরে, তিনি তো ওষুধটা আমার চেম্বারেই খেয়ে গেলেন। ও আমার চেম্বারে খেলেন তো অজিত বাবু? মানে ওষুধটা কিন্তু শেষ হলো। হ্যাঁ, মানে আমরা তখন ফিরলাম, যখন আমরা ফিরে এলাম, তখন দেখলাম উনি অনেক ক্লান্ত হয়ে আছে। তো এরপর কি হলো, আমি ভাবলাম উনি অসুস্থ হয়ে যাবে। তারপর আমি ওনার রুমে গেলাম, দেখলাম যে উনি ঘুমিয়ে পড়েছে। বেচারা সকালবেলা অফিসে যায়, তারপর অনেক রাত করে ফিরে। ভাবলাম যে উনি ক্লান্ত হয়ে গেছে, তাই আর ওনাকে ডাকিনি। তো তখন রোমানটা ঘুরটা বের করতে গিয়ে আপনার রুমালটা পড়ে না গেল। না, আমার কাছে কোনো খুঁত থাকে না। আপনার অশ্বিনী বাবুর সাথে কোনো ঝামেলা ছিল? না, আমার অশ্বিনী বাবুর সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এই কাল রাতে অশ্বিনী বাবু আর অজিত বাবু ঝামেলা করছিলেন। অশ্বিনী বাবু অজিত বাবুকে প্রায় বোকা বোকা বলতেন। আপনাকে বোকা বলেছিল অজিত বাবু? এই দেখুন, প্রত্যেক মানুষের কিন্তু একটা ধৈর্যের সীমা আপনার থাকে। ধৈর্যের সীমা পেরিয়ে গেল আর আপনি না বলছেন? না না, আমি কোনটা করিনি, বিশ্বাস করুন। উনি বারবার আমাকে বোকা বোকা বলছিল। এই আপনি বলুন, আমি কি বোকা? আমি তো শুধু একটু খেপে গিয়ে খেপে গিয়ে আপনি কোনটা করে দিলেন? না, আমি সত্যি বলছি, আমি কোনটা করিনি। আমি শুধু একটু চিৎকার করে ফেলেছিলাম। আপনি পান খান? না, আমি পানটা খাই না। আপনি খায় কেন? আপনি পান খান? আপনি পান দিন তো? পান খাবে? শালা পানের যা দাম আমি বলেছে। দাও দিয়ে দিব, আপনি বের করুন। তাহলে একটা কেন, দুটো নিন না। কি পান এটা? খিলি পান, কি জর্দা? সুরত
অল্প অনেক হবে, তো সেই থেকে ওনার ঘরে পান্তা আছে আর কি। কিসের ব্রোকারি করেন আপনি? ওই যারা নতুন সিজনাল বিজনেস করতে আসে তাদের সাথে ওই পার্টি ডিল করে দিই। ডিল? কিসের? স্মাগলিং? এই না, স্মাগলিং কেন হবে? ওই যারা নতুন বিজনেস করতে আসে তাদের সাথে ওই চীনা আর মারোয়ারিতে যে দামটা আছে সেটিং করে দিই। দালালিটাই করেন নাকি ঘুরটা? এই না, আমি কেন ফোন করতে যাবো? না, আমি ফোন করিনি। এসব ফোনটা আমি খুব ভয় পাই। কাল রাতে অজিত বাবু ওই মার্ডার কিচেন একটা সিনেমা দেখতে গেছিলেন, ওটা কিন্তু আমি দেখতে চাইনি। আমার এসব ফোনে খুব ভয় লাগে। আর ওই অশ্বিনী বাবুকে আমি কেন মারতে যাবো? ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কেমন ভালো সম্পর্ক? ওই মাঝে মাঝে দুজন একসাথে পান সিগারেট খেতাম, দাবা ডাবা খেতাম, আর আমি ওনার থেকে না মানে উনি আমার থেকে আর কি টাকা পয়সা ধার করতেন। জগাই বাবু, জোরে বলো। ওই গলায় মাঝে মাঝে সিনেমার কাছে টাকা এ কি বলছিস? টাকা যেন খুব দাম। এ মিথ্যে কথা বলবি না। সারাদিন কেন এ বেশি কথা বলবি, একদম ক্লিয়ার রেখে দেবো। আমার তো মনে করতে ওই করছে সকালে গিয়ে দেখে বাবু মনে পড়ে আপনি গিয়েছিলেন সে ঘরে? হ্যাঁ বাবু কেন গিয়েছিলেন? বলতে কিসের ফুল? বুঝে বুঝা করতে না বুঝা বলতে দেখেছে এই না 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 আমি আমার 5 মাসে কখনো ওনাকে তো পুজো দিতে দেখিনি বাবু উনি কত রাতেই বলছিলেন ওরা ফুল লাগবে ও তিনি জানতেন আজকে সকালবেলায় তিনি মারা যাবেন, এই জন্য শেষবারের জন্য আপনার কাছে ফুল চেয়েছিলেন। না না বাবু বিষয়টা তেমন না ফুল কোথায়? ফুল ঘরে বাবু আপনার ঘরে? আমার ঘরে আপনার ঘরে কেন? গিয়ে দেখ বাবু মনে পড়ে আছে ফুলটা আমার ঘরে রেখে আসছে এ সকালে তোর কাছে কোনো ফুল দেখিনি। ফুল নিয়ে আসুন, যান যান। আরে এই যে বর্ষা বাবু আপনাকে কেটে রেখে দেওয়া খুব ইচ্ছে। জগাই বাবু আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ফুল আনতে নিজের ঘর থেকে নিয়ে আসুন। নাই বাবু কি করে বললেন? কি একটা দিয়েছিলেন? বাবু সব থেকে বলুন। সিগারেট চলে করতে বাবু ওই আসছে বলতো আমি যাইতাম তুই সিগারেট চলে করতে হ্যাঁ হ্যাঁ তোমার একটু সিগারেট আসবে আর টাকা দাও। চলুন আপনার ওখানে। আমি তো আপনাকে একবার বলি যে আপনি খুন করেছেন। তাহলে খুনটা কে করেছে? খুনটা কে করেছে? এখন চুরি আর খুন এক জিনিস না আপনি তার সাফাই গাচ্ছেন কেন? আপনি নিজে গতকাল রাতে কোথায় ছিলেন? আসলে আমি আর অজিত কাল একটা সিনেমা দেখতে গেছি। কি সিনেমা? লেট নাইট ফার্ম। না 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 সিনেমার গল্পটা বলুন। আসলে সিনেমা দেখতে গিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। মাদারের সিনেমা দেখতে গিয়ে আপনি ঘুমিয়ে গিয়েছেন। আসলে আমি খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে গিয়েছি। সিনেমার টিকিট বের করুন। সিনেমার টিকিট অজিতের কাছে। অজিত বাবুর টিকিট। আমি ওষুধের কাছে গিয়েছিলাম সিনেমার টিকিটটা ধরে গেছি আমি না না তুমি সিনেমার টিকিট আমি তোমার কাছে দিয়েছিলাম অজিত সিনেমাটা পুরো সময় তোমার কাছে টিকিট। আচ্ছা আর তুমি কি যখন সিনেমা শেষ হলো তোমার কাছে টিকিট দিয়ে অজিত ভুল কথা ভালো না এখানে। এই টিকিট। এটা অশ্বিনী বাবুর ঘরে গেল কি? জিৎ বাবু, আপনি সিনেমার গল্পটা একটু বলুন তো। হ্যাঁ মানে প্রথমে একটা অ্যাকশন সিন দিয়ে শুরু তারপরে একটা রোমান্টিক দৃশ্য তারপরে একটার পর একটা হতেই থাকে কেউ বুঝতেই পারছিল না কে কোনটা করেছে কিন্তু শেষে যখন বেরোলো তখন দেখা গেল যে অত্যন্ত ইনোসেন্ট একটা লোক কোনটা করেছে ঠিক আছে। অতুল বাবু এই পুরোটা সময় আপনার সাথে ছিলেন? না মানে আমি যখন সিনেমা দেখতে গিয়েছিলাম তখন মানে উনি ওয়াশরুমে গিয়েছিলেন ওয়াশরুম থেকে যখন উনি ফিরে আসেন তখন সিনেমা প্রায় শেষ কতক্ষণে সিনেমা? এই ধরুন ঘন্টা 2 হবে 2 ঘন্টার জন্য আপনি বসে কি করছিলেন? আমি যখন ওয়াশরুম থেকে ফিরে আসি তখন দেখতে পেলাম অজিতের পাশে অন্য একজন বসেছে। আরে না না আমি আমার বসে এই যাবতীয় সিট রেখেছিলাম এক্সকিউজ মি অতুল বাবু, আপনি যে 2 ঘন্টার জন্য সিনেমা দেখতে গেলেন সেই সময় কলকাতা শহরে একটা খুন হয়েছে। আপনি এই বাড়িতে একদিন মাত্র এসেছেন, আপনি কেবল মাত্র অশ্বিনী বাবুর ঘরে কেন গেলেন? আপনি অজিত বাবুর সাথে সিনেমা দেখতে গেলেন, আপনি সিনেমার গল্প জানেন না, আপনার সিনেমার টিকিট নেই, তাহলে কি আমি ধরে নিব আপনি খুনি? প্রমাণ করতে পারবে? অবশ্যই পারবো, আপনি থানায় চলুন। চলুন। বাবু বলছি কোথাও কোনো একটা গন্ডগোল হচ্ছে আমাকে আমার কাজ
নির্দোষ। আরে অতুল, তুমি ফিরে এসেছো? কিছু যখন করিনি তখন ধরে রাখবে কেন? ওরা তোমাকে ছেড়ে দিল? হ্যাঁ, একজন স্বাধীন করিয়ে দিল। ও তাই? আমি তো ভাবলাম যে তোমাকে মনে হয় ওখানে বিয়ে করে দিচ্ছে। এমন কিছুই হয়নি। তা ঠিকই আছে। এই যে দেখে গেছিলাম, ভাবলাম যে অতুল, তুমি এখানে? হ্যাঁ ডাক্তারবাবু, ফিরে এলাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে জানেন তো, ব্যাড পেন। আমার অবস্থা হলো তাই। পুলিশের দিল না, আবার ফিরিয়ে দিল। তাই চলে এলো। ঠিক আছে, তা বুঝলাম, কিন্তু বুঝতেই তো পারছো আমার বেশ একটা অপমৃত্যু ঘটেছে, তাও আমার বন্ধু অশ্বিনী কুমার চৌধুরী। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এই অবস্থায় তোমাকে কি করে থাকতে দেই বলো? কিন্তু আমি তো আপনাকে অগ্রিম ভাড়াটা দিয়েছি। হ্যাঁ, অগ্রিমটা না হয় তুমি আমাকে কি আজই চলে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আজ রাতটা না হয় থেকে, কিন্তু কাল সকাল হলে যদি তুমি শহরে অন্য কোনো কাল সকালে আপনাদের আর বিরক্ত করবো। কাল অন্য ঠিকানা দিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? থানায় নাম শুনলাম। উনি নাকি পুরো কেসটা তদন্ত করছেন। ভাবছি কালকে একবার আমার সাথে দেখা করবো। অশ্বিনী বাবু খুনির ব্যাপারে কথা বলবো। আমি কিন্তু জানি যে আপনার কাছে মাথা ব্যথার ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো আছে, দিচ্ছি না, মাথাটা ধরেছে। একটু দিচ্ছি। এই এই না, ডাক্তারবাবু বলছি, আমার জন্য একটা মাথা। তোমার মাথাটা ধরেছে নাকি? ঠিক আছে, এটা দুজনে ঘুমানোর আগে খেয়ে নিও। আচ্ছা ডাক্তারবাবু, এই ওষুধে কাজ হবে? হ্যাঁ, নিঃসন্দেহে। সকালবেলা উঠতে পারবো? আগে আজ রাতটা ঘুমিয়ে তো নাও। না, আসলে কাল সকালে আবার নতুন ঠিকানা খুঁজতে যেতে হবে। আজ কি ডাক্তারবাবু? কাল তো চলে যাবে, আজ না হয় একটু বসতে। ডাক্তারবাবু, কথা দিচ্ছি কাল সকালে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। এমনও হতে পারে আজ রাতেও আপনার সঙ্গে দেখা হতে পারে। আজ রাতে আর যদি ঘুম না আসে তো আপনার এখানেই তো আসবে। ঠিক আছে। ঠিক আছে ডাক্তারবাবু, আসি। চলো চলো। ও
ঘুরে আসো। চলুন ডাক্তার বাবু। আপনি তো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। হ্যাঁ ডাক্তারবাবু। আমার একটা কেস সলভ করে দেবেন না? এটি কেস আমি লড়ি না। আরে তো এক দেশে এক রাজা ছিল, আর অনেক মন্ত্রী ছিল। সে দেশে হঠাৎ দুর্ভিক্ষ হয়, সকল প্রজারা রাজ দরবারে এসে উপস্থিত হয়। প্রজারা উপায় জানতে চায়, রাজা তাদের একটা পথ বাঁধতে দেয়। মন্ত্রীরা সেই অনুযায়ী কার্যক্রম পালন করে, আর দুর্ভিক্ষের হাত থেকে প্রত্যেকটা প্রজা মুক্তি পায়। কিন্তু তার কিছুদিন পরই হঠাৎ জানা যায় সেই দুর্ভিক্ষে সকল প্রজার মৃত্যু হয়েছে। মন্ত্রীরা রাজার কাছে আসে এবং বলে ভুল পথ বাঁধতে দেওয়ার জন্যই নাকি সে সকল প্রজাদের মৃত্যু হয়েছে। আচ্ছা বলুন তো, দোষটা আসলে কার? রাজার নাকি সে সকল মন্ত্রীদের? যেহেতু মূল পরিকল্পনা করণকারী হচ্ছে রাজা, মানে আপনি, অপরাধীও আপনি, আর আপনার মন্ত্রী মানে আপনার সহকারীর কাছে পুলিশ দ্রুতই ধরে ফেলবে। আর এক মন্ত্রীকে তো আপনি ইতিমধ্যে মেরেই ফেলেছেন। আর কে? দেখা হবে। অবশ্যই দেখা হবে, কিন্তু এরপর অন্য কোনো পেশা বেছে নেবেন। এমন কোনো ডাক্তার হবেন না যার কাছে কোনো রোগী আসে, এরপর বরং রোগী হবেন। তুমি অতুল মানে ব্যোমকেশ। তুমি বোকা হলে এটা ঠিকই বলেছো। আমার বোকা বোকা। আর রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছি না। আসলে অপরাধীদের ধরার জন্যই অতুল নামক পুরুষের আশ্রয় নেয়। আচ্ছা মানে তো তুমি তার মানে এখানে সবটা জানতে মানে সবকিছু জানতে দেওয়ার সত্যান্বেষণের প্রয়োজন পড়তো। অশ্বিনী বাবুকে পড়তে দিল। আচ্ছা অশ্বিনী বাবুকে মারলো ডাক্তার বা তার কোনো দোষ হবে? কিন্তু কেন? কারণ অশ্বিনী বাবু ডাক্তারের সকল কুকর্ম জেনে গিয়েছে। হাতিয়ার কোনটা জানালার ভাঙা অংশ দিয়ে অশ্বিনী বাবু দেখে, এজন্যই অশ্বিনী বাবুকে মরতে হলো। আচ্ছা মানে অশ্বিনী বাবুকে কিভাবে মারলো? মানে প্রথমে ডাক্তার অশ্বিনী বাবু ওষুধে একটা চেতনার আসক্ত মিশিয়ে, হ্যাঁ এরপর তিনি সেটাকে ঘুমিয়ে গেলে রাতে কেউ গিয়ে তার গলাটা কেটে। হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু তুমি এত কিছু জানো। তোমার সাথে সিনেমা দেখতে গেলে আমি একটু পরে ফিরে আসি এই সকল কিছু তদন্ত। প্রথমে ধরেই ফেলেছিলাম ডাক্তারি খুঁজে, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এই সকল প্রমাণের জন্যই আর কি এই নাম। বুঝতে পেরেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ, আচ্ছা না তারপরে মানে তুমি কোনটা করলে মানে খুব সোজা ওটার মতো প্রশ্ন করবো। ওই ওষুধ খেয়ে নিয়ে গেল, তারপর গলাটা কেটে। ও আচ্ছা তার মানে তো আমরাও মারা যেতে পারতাম। ভাগ্যিস তুমি ছিলে, না হলে যে কি হতো। আমি আমার লেখার রসদ পেয়ে গেছি, আর কোনো সমস্যা নেই। বুঝলে আমি বুঝতে পেরেছি কোথা থেকে আমার লেখাটা শুরু করবো। আর তোমার কেসটা তো সলভ হয়ে গেছে। এই শোনো, আমাকে কিন্তু একটা পার্শ্ব চরিত্র হিসেবে দেখো, কেননা জনপ্রিয়তার লোক বড় দূরতম কিনা। আরে না তোমাকে আমি প্রধান চরিত্র হিসেবে রাখবো। শোনো অজিত, অপরাধীদের অপরাধ যেমন শেষ হবার নয়, তেমনি সত্যান্বেষীদের সত্যান্বেষণও ফুরবার নয়। আচ্ছা মানে সত্যান্বেষী মানেটা কি বুঝলাম? আসলে ডিটেকটিভ শব্দটা শুনতে ভালো, আর গোয়েন্দা শব্দটা আরো খারাপ, তাই নিজের নাম দিয়েছি সত্যান্বেষী। সম্মানিত সুধী, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সন্তানেশ নাটকের নির্দেশক প্রাণকৃষ্ণ বণিক এবং তার সকল আপনাদের মঞ্চে ডেকে নিচ্ছি প্লিজ।
বিশেষ অতিথি রয়েছেন। Now I would like to request Mr. Yu Liwen, Honorable Cultural Counselor, Chinese Embassy in Bangladesh, and Sir Gagli, Attaché, Chinese Embassy in Bangladesh, to come on stage and give flowers to the performers. Please, sir. Sir, please. You please share your valuable opinion about this performance. All right, dear students, classmates, dear teachers, anyway, I cannot see you. This is very good academic experience. I want to say I'm very happy and honored to come to the University of Dhaka, the prestigious university here, and this is the first time to watch the performance in the university, and I know you are just a student from the drama department, and I think in the future you will be the professional. But today I feel your level has reached to the professional level. Very good. And also I want to say I have been working here almost 2 years, and this is the first time we see the drama performance. Actually, as a cultural counselor, we have done a lot of things, carried out a lot of programs to promote the cultural exchange between the two countries. We wish in the future, and also today I want to especially thank my friend, Dr. Israfil, yes. And also I was invited by my friend here, and I, from talk with him, I know he based in China before with Shanghai Academy of Drama and also Beijing Central Drama School, very, very good school too. I wish in the future we can do something to promote more communication with the Chinese professionals too. Thank you very much. Have a good night. And wish you all enjoy tonight's performance. Thank you very much. Congratulations. Thank you, sir. সুপ্রিয় সুধী, আমাদের পরবর্তী নাটক স্ত্রীপত্র নাটক